কথা মনে পড়লেই আজও গাটা শিউরে ওঠে। কি বলছো? ভূত প্রেত দেখেছিলে নাকি? সে আর কি বলি, সেসব কথা শুনলে তোমরা রাতে ভয় ঘুমাতে পারবে না। এমন সময় বাইরে বৃষ্টির বেগ যেন আরো বেড়ে উঠল। সঙ্গেই চলছে বিদ্যুতের ঝলকানি। মাঝে মাঝে শোনা যাচ্ছে একটি অজানা পাখির ডাক। অন্যদিকে দোকানের এক পাশ থেকে ক্রমশ ব্যাঙ ডেকেই চলেছে। কি ঘটেছিল আমাদেরকে বলো না। হ্যাঁ রমেশ, বলো দেখি, আমরাও শুনি। রমেশ কাকা বেশ কিছুক্ষণ বাইরে বৃষ্টির দিকে একভাবে তাকিয়ে থাকলো। এরপর বিড়িতে একটি টান দিয়ে বলতে আরম্ভ করলো। শোনো তবে, এ হলো প্রায় বছর ছয়েক আগেকার কথা। আমি আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম। ও হ্যাঁ, তার আগে বলি, আমার শ্বশুর বাড়ি হলো হরিতলা গ্রামে। তো এই ঘটনার বেশ কিছুদিন আগে আমার স্ত্রী সুমনা তার বাপের বাড়িতে গিয়েছিল। দিন দশেক পরে আমি ভাবলাম এবার আমি নিজে গিয়ে স্ত্রীকে নিয়ে আসব, আর তারই সঙ্গে বৃদ্ধ ওই শাশুড়ির সাথেও দেখা করে আসব। তাতে উনি বড্ড খুশি হবেন। বহুদিন ধরেই উনি আমায় যাওয়ার কথা বলছেন, কিন্তু আমার আর সময় হয়ে উঠতো না। এরপরে আমি এক রবিবার দেখে তৈরি হয়ে বেরোলাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। তবে সেদিন ঝড় বৃষ্টির কারণে আমার পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেল। যাই হোক, ডিঙি থেকে আমি যেখানে নেমেছিলাম সেই জায়গার নাম ছিল বটতলা। সেখান থেকে হরিতলা যেতে আরো ওই মিনিট 30-এর মতো লাগে। এরপর ও মাঝপথে এমন বৃষ্টি শুরু হলো, ছাতাটাও সঙ্গে করে আনিনি। এ কি, আরে স্ট্যান্ডে তো দেখছি একটা রিক্সাই নেই। কি করে যাব এবার? আহ না, হাঁটা ছাড়া তো আর কোনো রাস্তা দেখছি না। হাঁটা শুরু করি। এখন বৃষ্টিটাও কম হয়েছে একটু, মাঝ রাস্তায় রিক্সা পেয়ে গেলে উঠে পড়বো। মিনিট 15 হেঁটেই চলেছি। পথে না কোনো ঘর আছে, না বাড়ি, না কোনো রিক্সা চোখে পড়ছে। রাস্তা যেন শেষই হতে চায় না। এদিকে আকাশের যা পরিস্থিতি, যে কোনো মুহূর্তে ঝড় আছড়ে পড়তে পারে। এমন সময় আমার হঠাৎই মনে হলো যেন একটি ছায়া মূর্তি আমার পেছন পেছন আসছে। আমি সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে তাকালাম। কই, কেউ তো নেই। ধুর বাবা, গাছ টাছ হবে হয়তো। আমিও অযথা কি সব যে ভাবি। এরপর সামনে ঘুরে আবারও যেই না হাঁটা দেব, দেখি আমার আগে একজন বৃদ্ধ লোক হেঁটে যাচ্ছে। আমি একটু অবাকই হলাম। দেখি, এই লোকটাকে তো এতক্ষণ দেখিনি। কোথা থেকে এলো? একটু আগেও তো এখানে ছিল না। কখন এখানে এলো আমি তো দেখতে পেলাম না। সেই বৃদ্ধ হঠাৎই কি করে যে এলো তা নিয়ে আমি আর মাথা ঘামালাম না, কারণ একজনকে অন্তত পেয়েছি। সেইটা ভেবেই মনে মনে একটু সাহস পেলাম। দেখো বাবু, ভূত প্রেতে আমার বিশ্বাস নেই ঠিকই, তবে এই রাস্তায় কেমন যেন একটা ওই গাটা ছমছম করছিল। চারিদিক একেবারে অন্ধকার। মাঝে মাঝে ওই বিদ্যুতের জলখানিতে সামনের রাস্তাটা ওই যা একটু পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। এমন সময় আমার সামনে চলতে থাকা বৃদ্ধ লোকটি হঠাৎই বলে ওঠে, হরিতলা যাবেন, তাই তো? আমি বড্ড অবাক হলাম। আমি যে হরিতলা যাব সেটা উনি জানলেন কি করে? আর তাছাড়া রাস্তায় আমি এবং উনি বাদে আর তো কেউ নেই যাকে উনি কথা জিজ্ঞেস করবেন। আরে হ্যাঁ মশাই, আমি আপনাকেই জিজ্ঞেস করছি। আমি বললাম, "আপ- আপনি জানলেন কি করে যে আমি হরিতলা যাব?" এই রাস্তা তো কেবল হরিতলার দিকেই যায়, তাই বুঝতে সমস্যা হলো না। ও, তা আপনি বুঝি এই গ্রামে থাকেন?
বৃদ্ধ লোকটি আমার কথায় কোনো সাড়াই দিল না, উল্টে আমায় বললেন, এই রাস্তা ধরে যেতে হলে অনেকটা সময় লেগে যাবে আপনার। আমার একটি ছোট পথ জানা আছে, আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। আমিও সেই দিকেই যাচ্ছি, হরিতলা। ছোট পথ? আমি মনে মনে ভাবলাম, উনি যদি আমায় ছোট পথ দিয়ে নিয়ে যান তাহলে তো আমারই ভালো, তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। এমনিও রাত হতে চললো, কতক্ষণ যে আর হাঁটতে হবে সেটাও বুঝতে পারছি না। আর তার উপরে আকাশের যা পরিস্থিতি। আমি ওনাকে বললাম, হ্যাঁ হ্যাঁ চলুন না, ছোট পথ ধরেই চলুন, তাতে আমারও খুব সুবিধেই হয়। বৃদ্ধ লোকটি কোনো কথা না বলে সামনে একটি অন্ধকার রাস্তার দিকে বাঁক নিল। আমিও তার পেছন পেছন হাঁটতে আরম্ভ করলাম। কিছুটা পথ যেতেই দেখছি রাস্তাটি কেমন যেন আরো ঘুটঘুটে অন্ধকার হয়ে এলো। আশেপাশে কোনো কিছু আমি দেখতেই পাচ্ছিলাম না, কিন্তু ওই বৃদ্ধ লোকটি সোজা হেঁটেই চলেছে। চারিদিক একেবারে নিস্তব্ধ। তবে অবিশ্বাস্য এটাই যে এত ঝোড়ো হাওয়া চলছে অথচ গাছের একটি পাতাও নড়বার আওয়াজ পর্যন্ত নেই সেই রাস্তায়। এমন পরিবেশ মনের মধ্যে কেমন যেন একটা ভয় ধরিয়ে দিচ্ছে বারবার। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, বলছি আরো কতক্ষণ লাগবে? কেন, ভয় পাচ্ছেন নাকি? উম, না না, ওসব নয়, আসলে অনেকক্ষণ ধরেই তো হাঁটছি, এতক্ষণ তো লাগার কথা নয়, তাই আর কি জিজ্ঞাসা করছিলাম। বৃদ্ধ আবারও আমার কথায় কোনো উত্তর দিল না। উনি ওনার মতো সোজা হেঁটেই চলেছেন। এমন সময় আরো কিছুটা পথ যেতেই হঠাৎই একটি বিদ্যুতের ঝলকানিতে আমার সামনের রাস্তাটা আমি এক মুহূর্তের জন্য পরিষ্কার দেখতে পেলাম। আর তা দেখেই আমি একেবারে থমকে গেলাম। দেখলাম আমার সামনে খবরখানা, আর সেখান থেকে ভেসে আসছে কিছু কান্নার শব্দ। এইসব দেখা মাত্রই আমার হাত পা গুলো ধীরে ধীরে অসাড় হয়ে আসতে লাগলো। কিছুতেই নিজের মনে সাহস জোটাতে পারছি না আমি। অন্যদিকে বৃদ্ধ লোকটিও ঠিক সেখানে গিয়েই দাঁড়িয়ে পড়ল। আমি ওনাকে ভয় ভয় জিজ্ঞাসা করলাম, এ তো কবরখানা, আপনি আমায় এদিকে নিয়ে এলেন কেন? কারণ আপনাকে তো এখানে আসতে হতো। হ্যাঁ, কে আপনি? আমার কথা শুনে বৃদ্ধ লোকটি ভয়ঙ্কর ভাবে হেসে উঠল। কি ভয়ানক তার চেহারা! চোখ দুটো ধপধপে সাদা, সারা গা দিয়ে একটি পচা মাংসের বিশ্রী গন্ধ। আমি আর নিজেকে ধরে রাখতে না পেরে নিজের প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করলাম। বাঁচাও! কে আছে? বাঁচাও! 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 কে আছে? আমি কোথায় এলাম? অন্ধকারে কোথায় যাচ্ছি কিছুই তো ঠিক বুঝতে পারছি না। এমন সময় হঠাৎ করেই শুরু হলো ঝোড়ো হাওয়া। কোনোভাবে হাত দিয়ে আড়াল করে চোখ খুলে ভালো করে চারিদিকটা দেখার চেষ্টা করলাম। দেখলাম কিছুটা দূরে একটি রিক্সা দাঁড়িয়ে। রিক্সা চালকের মুখ একটি কাপড় দিয়ে ঢাকা, হিল ফেলে তার চেহারা। এই ঝড় বৃষ্টির মধ্যে কেন এভাবে রিক্সা নিয়ে দাঁড়িয়ে রয়েছে তা জানি না। তবে আমি রিক্সা দেখা মাত্রই বলে উঠলাম, ও দাদা, ও দাদা, শুনছেন? এটা দাঁড়ান, দাঁড়ান, আমি যাব। আমার তখন আর একটিও শব্দ বলার মতো শক্তি নেই। সারা শরীর আমার থর থর করে কাঁপছে। কি দেখলাম আমি কিছুক্ষণ চুপ করে এসব ভাবতে ভাবতে হঠাৎই আমার মনে পড়ল
আমি রিক্সা চালককে জানাইনি যে আমি হরিতলার দিকে যাব। আমি ওনাকে সঙ্গে সঙ্গে বললাম, দাদা, আমি তো আপনাকে জানাইনি যে আমি কোথায় যাব। আপনি আমাকে ওই ওই হরিতলার দিকে নিয়ে চলুন। হ্যাঁ, হরিতলা কার বাড়ি যাবেন? মানে গোপাল দত্তের বাড়ি। ও, গোপালের বাড়ি। আচ্ছা, আপনি আপনি চেনেন নাকি? আমি তো সবাইকে চিনি বাবু। আপনি কি এই গ্রামে থাকেন? না, তাহলে আমার কোনো বাড়ি ঘর নেই। রিক্সাওয়ালার মুখে এই কথা শুনে আমি খুব অবাক হলাম। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, তাহলে আপনি থাকেন কোথায়? আমি আমি সব জায়গাতেই থাকি। লোকটার উত্তরে আমি মনে মনে ভাবছিলাম, লোকটা আবার পাগল টাগল নয় তো? কারণ উনি যা সব অদ্ভুত কথাবার্তা বলছিলেন, কিন্তু আমার কাছে ওনার রিক্সায় যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এদিকে জঙ্গলে একেবারে ঘুটঘুটে অন্ধকার, অন্যদিকে ঝড়ে গাছপালাগুলো প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা। শুধুই মনে হচ্ছে কখন শ্বশুর বাড়ি গিয়ে উঠব। এরকম ভুতুড়ে পরিবেশ দেখলে যে কারোরই মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। আমি ওনাকে বললাম, দাদা, বলছি আর কতক্ষণ লাগবে? এত তাড়া কিসের আপনার মশাই? লোকটির কথাবার্তা আমার মোটেই সুবিধের লাগছিল না। আমি একটু বিরক্ত হই ওনাকে বললাম, আচ্ছা, মুশকিল তো, আর কতক্ষণ লাগবে সেটা আপনি বলছেন না কেন? রিক্সা যত জলদি ছুটুক না কেন, আপনি হাজার পৌঁছাতে পারবেন না। এমন সময় হঠাৎই আমার মনে হলো একটি শীতল কিছু আমার দেহকে স্পর্শ করেছে। আমি পাশ ফিরে তাকাতেই দেখি সেই ভয়ানক চেহারা। আমায় দেখে বিশ্রীভাবে হেসেই উঠল সেই প্রেত। চলন্ত রিক্সা থেকে ঝাঁপ দেওয়া ছাড়া তো আমার হাতে আর কোনো উপায় নেই এখন। আমি এদিক ওদিক না তাকিয়ে চোখ বন্ধ করে দিলাম ঝাঁপ। পাগলের মতন দিক বিদিক ছুটে চলেছি। অবশেষে এসে দেখি আমি নদীর বিপরীত দিকে চলে এসেছি। চারিদিক একেবারে ফাঁকা, দূর দূরান্তে কেবল জল ছাড়া আর কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। ঠিক সেইখানেই দেখলাম নদীর পাড়ে একটি নৌকা দাঁড়ানো, তার উপরে একজন মাঝি বসে আছে। আমি আর অপেক্ষা না করে সেই মাঝিকে গিয়ে বললাম, মাঝি ভাই, মাঝি ভাই, আমায় নদীতে পার করিয়ে দেবেন, আমি ওই পাড়ে যাব। হ্যাঁ, দেবক্ষণ, আসেন, এখানে বসেন। শান্ত নদী, নদীতে দূর দূরান্ত কোথাও পার দেখা যাচ্ছে না। চারিদিক ধীরে ধীরে কুয়াশা করে আসছে। এমন সময় আকাশ ভেঙে শুরু হলো বৃষ্টি। তা বাবু, আপনি এত হাঁপাচ্ছেন কেন? কিছু কি হয়েছে? বাবা, আসলে আমি এই গ্রামে এসে নামার পর থেকেই আমার সাথে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটছে। বুঝছি, আপনি কিসের কথা বলছেন আমি সব বুঝছি। আসলে বাবু, এই জায়গাটা তো ভালো নয়। রাতের বেলা এই জায়গায় একা কেউ বের হয় না। আপনি যেই রাস্তা দিয়ে আইছেন, ওই রাস্তা দিয়ে লোক যাওয়া আসা একেবারেই করতে পারে না। সন্ধ্যা হলেই ওখানে শুরু হয় মানুষ রূপে ভূত প্রেতের উপদ্রব। কত লোকে যে মরছে। লোকটার কথা শুনে আমার আরো ভয় করতে লাগলো। বড্ড অস্থির লাগছিল মনের ভেতরে। মনে হচ্ছে আবারও কিছু একটা খারাপ ঘটতে চলেছে। কি হলো বাবু, চুপ করে আছেন যে? আচ্ছা,
আপনি এত রাতে নৌকা চালাচ্ছেন, তাহলে আপনি বাড়ি যান কখন? বাড়ি গিয়া কি করবো বাবু, বাড়িতে তো আর কেউ নাই। কেউ নেই কেন? তারা সকলেই রোগে মরে গেছে বাবু। লোকটার উত্তরে আমার বড্ড দুঃখ হলো। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তার মানে আপনি কি একাই থাকেন? না তো বাবু, একা কেন থাকবো, আমার সাথে আমার স্ত্রী থাকে সব সময়। কিন্তু আপনি যে বললেন সকলে মারা গিয়েছে। হ্যাঁ মরিছে তো, মরি গিয়াও আমার সঙ্গে খায়, ওই তো। ওনার কথা শুনে আমার বুকের ভেতরটা আবারও ধড়াস করে উঠল। এক মুহূর্তের জন্য ঘাড় ঘুরিয়ে যেই আমি পেছনে তাকালাম, আমি দেখলাম সত্যি একজন গা ঢাকা দেওয়া মহিলা নৌকার পেছনে বসে রয়েছে আর এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমার দিকে। মুখ সামনে ঘোরাতেই দেখি নিমেষে মাঝির চেহারা পাল্টে গেছে, কঙ্কালের মতো রূপ ধারণ করেছে সে মাঝি। বারবার বেঁচে গেছিস তুই, এবার পালাবি কোথায়? সাহস করে আমি ঝাঁপ দিলাম নদীতে।